যখন আমরা এই 31 দফা নিয়ে আন্দোলন করছি, তখন কিন্তু বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন শুরু হয় নাই। আমরা যখন এক দফার আন্দোলন, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ, আপনি একটা কথা বলেছেন যে সরকার একটা দলের প্রতি অতি একবারে বিশেষ সানুগ্রহ চালাচ্ছে। আমরা এটা বারবার বলছি যে আপনারা এই যে আপনাদের উপদেষ্টাদেরকে আপনারা একদিকে ছাত্রদের দলের জন্য তাদেরকে অভিভাবক হিসাবে ক্যাবিনেটে রাখবেন, আপনারা সরকারে রাখবেন, আর অন্যদিকে তারা সরকারের অনুগ্রহ নিয়ে দল চালাবে, এটা তো হতে পারে না। এক দেশে তো দুই নিয়ম হতে পারে না। আপনি লেবার পার্টিকে পৃষ্ঠপোষকতা করবেন না, আপনি এনসিপি কে করবেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি যে সরকারেরই উচিত তার নিজেদের নিরপেক্ষতা রক্ষার জন্য, কেননা ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। আমাদের এই উপদেষ্টাদের নিয়ে হাজারো অভিযোগ আছে। আপনি জানেন যে অনেক ধরনের অভিযোগ আছে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে, উপদেষ্টাদের স্বজনপ্রীতি নিয়ে, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলতে পারবো। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের কুরিয়ার খোঁজ এবং কুরিয়ার ভিউ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সঙ্গে আমার দেখা, আমার পেশাগত সাংবাদিকতার জায়গায় গত 20 বছরে দেখা দুজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সঙ্গে পরিচয় করবো, এবং আপনারা অনেকে তাদেরকে চেনেন। আমাদের আজকে আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা অনেক দেশের যারা খুব বেশি চেনেন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সঙ্গে কথা বলি। তারাও কেন্দ্রীয় নেতৃত্ব যারা আজকে আছেন, কিন্তু ওনারা এই 20টা বছর ফিল্ডে থেকে আওয়ামী লীগ শাসনের কথা যেটা বলা হয় সেই শাসনের সময় সরাসরি সেই শাসনের কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ, কোন কোন ক্ষেত্রে সেটাকে ভুক্তভোগী হয়ে তারা মোকাবেলা করেছেন। আমরা যে এখনকার সিচুয়েশনে নির্বাচন নিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকের জায়গা থেকে আমাদের সামনে আপনাদের জন্য মতামত উপস্থাপন করেন। আমরা মাঠে যারা এখনো নির্বাচনমুখী বা নির্বাচন নিয়ে কাজ করছেন অথবা নির্বাচন করতে চান, সেরকম কয়েকজন মানুষকে আমরা একত্রিত করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে আছেন লেবার পার্টি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আমি আপনাকে স্বাগত সালাম জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে, যিনি বিএনপির সঙ্গে তার এক সময় জোট, তারপরে যুগপথ আন্দোলন এবং সমমনা দল হিসেবে তারা কাজ করেন, আবার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে ফিল্ডের রাজনীতিবিদদের মধ্যে আরো একজন অন্যতম, তিনি আছেন আমিনুল ইসলাম, যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে আছেন এবং তিনি গাইবান্ধা থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোটামুটি, এটাই আমরা সবাই জানি। আমিনুল ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি প্রথম শুরু করতে চাই নির্বাচনের দিক থেকে শুরু করতে চাই। দেখেন, আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন বলবো না, আমাদের একটা ধারণা তুলে ধরি। আপনাদের এই যে ফিল্ডে যারা একটা নির্বাচনমুখী মানুষ এবং বিভিন্ন দল পরিচালনা করছেন, আপনাদের কাছে জানার আগ্রহ, সবার মানুষের মধ্যে এখনো কনফিউশন কাটেনি নির্বাচন নিয়ে, নানান রকম আলোচনা। তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পুরোপুরি ঐক্যমত্য নাই। ধরেন আওয়ামী লীগ নাই, তারপর রাজনীতির মাঠে বিএনপি, জামাত ইসলামী, দল বলতে হাতে গোনার মতো দল এই দুইটা। তারপর আরো আছে যারা কাজ করেন, মানে আমি হাতে গোনার মতো বলছি যে অন্তত যেটা মানুষ ধারণা করে, পাবলিক পারসেপশন, তো তাদের মধ্যে জামাত ইসলামী পিয়ার পদ্ধতিতে ছাড়া নির্বাচনে যাবে না, মোটামুটি এরকমই বলছে। এর বাইরে এই সরকারের সময় আলোচিত একটি দল এখন নিবন্ধন পায়নি, সেটা হচ্ছে এনসিপি, তাদের কর্মকাণ্ড সরকার গুরুত্ব দেয়। মানুষের মধ্যে কোথায় যেন একটা ধোঁয়াশা কাটছে না, আসলে কি দেশ নির্বাচনের দিকে যাচ্ছে? আপনারা কিভাবে দেখছেন? প্রথমে একটু ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানের কাছে যেতে চাই। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। ধন্যবাদ। যে আমরা মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠকের পরে নির্বাচন নিয়ে যেই ধোঁয়াশা ছিল, জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, উৎকণ্ঠা, উদ্বেগ ছিল, তার একটা সমাধানের দিকে এগিয়ে গিয়েছেন। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সর্বশেষ আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং করেছেন, সেখানে তিনি আমাদেরকেই বলেছিলেন যে খুবই অল্প সময়ে, কয়েকদিনের মধ্যেই আমরা এটাকে পরিষ্কার করব। তো আমরা দেখেছি যে বিগত 5 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি স্পষ্ট করেছেন যে মধ্য ফেব্রুয়ারিতেই
নির্বাচন হচ্ছে এবং সে মোতাবেক তার যে অফিস থেকে একটা পত্র যোগে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি নির্বাচনের নির্দেশনা দিয়েছেন। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রশাসন এবং সমস্ত জনগণ, সর্বস্তরের মানুষ আজকে একটা নির্বাচনী ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কিছু রাজনৈতিক শক্তির পক্ষ থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন আবেদন নিবেদন, তাদের বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দাবির কথা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এইটাকে গুরুত্ব আমরা না দিলেও সরকার এটাকে বিবেচনা করবে যে তারা যেই রাস্তায় হাঁটছে বা তারা যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, এই রোডম্যাপের সফল করার দায়িত্ব তাদের। আমরা মনে করি না যে এই মুহূর্তে নির্বাচনের পদ্ধতি নিয়ে নতুন কোনো চিন্তার কোনো প্রয়োজন আছে। আমরা মনে করি যে এই সুষ্ঠু নির্বাচনই কিন্তু সমস্ত সমস্যার একটা সমাধান দিবে। এজন্য আপনি জানেন যে গতকালকে আমাদের বিএনপির অন্যতম যুগপৎ আন্দোলনের শরীক ডক্টর কর্নেল অলি আহমেদ তিনিও বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দরকার। আমরা পথ পদ্ধতি নিয়ে আবারও আমরা কথা বলতে পারবো। পরবর্তী যে নতুন যে সরকার আসবে, জনগণ যাদেরকেই ভোট দেয়, দেশনায়ক তারেক রহমান একটা কথা বারবার বলেন যে আমরা জনগণের কাছে চাই না যে আপনারা আমাদেরকে ভোট দেবেন, আপনারা ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করাটাই কিন্তু আমাদের লড়াই। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2018 সাল থেকে এবং তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকার, এইগুলো কিন্তু বাংলাদেশে বিপন্ন অবস্থায় করেছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমি মনে করি এটাই হচ্ছে বড় সংস্কার, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশকে তার জনগণের সমস্ত দায়ভার তাদের মাধ্যমে প্রতিপালন করা। আজকে আপনি দেখেছেন যে আমি একটু ইন্টারফেয়ার করি, সরি। এই ধারণার মধ্যে থেকে আপনার কাছে আমার জানার আগ্রহ, ধরেন এই সরকার জামাত ইসলামী তো অবশ্যই কাউন্ট করার মতো একটা দল, আর সরকার কাউন্ট করে এনসিপিকে, এর বাইরে আরো অনেক দল আছে। এখন যদি জামাত যেটা বলছে আসলে যদি এটা হয় যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাবো না, এনসিপি বলছে পিআর ছাড়া, সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচনে যাবো না, তাহলে কি বিএনপি এখন শুধু আপনাদেরকে নিয়ে নির্বাচন হবে? মানুষের মধ্যে তো কনফিউশনটা এই জায়গায়, এইটার সমাধান কি? দেখুন, আমরা এমন কোন কথা এই মুহূর্তে বলতে চাই না, নির্বাচনের এখনো যথেষ্ট বাকি আছে। বিভিন্ন আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের দাবি উত্থাপন হতেই পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিভিন্ন কথা বলার অধিকার রয়েছে। এত বছর যাবত আমরা কথা বলতে পারি না, বিক্ষোভ মিছিল সমাবেশ আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারি না। এখন আমাদের বন্ধু দলগুলো তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে, তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে, আমি এটাকে কোনোভাবে নেগেটিভ কিছু দেখি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যেই মানুষ এদেশের মানুষকে গণতন্ত্রের কথা বলে মুক্তিযুদ্ধ দায়িত্ব পালন করেছিলেন, তার ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমানের। তিনি কিন্তু দায়িত্ব পাওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু ফ্যাসিবাদী হয়ে গেলেন, তিনি কিন্তু স্বৈরাচারী হয়ে গেলেন, তিনি কিন্তু গণতন্ত্রকে কবর দিলেন। তো যার কারণে আমরা মনে করি না যে সামনের নির্বাচন বিএনপি তার মিত্র শক্তিকে নিয়ে করবে, এমন কোন চিন্তা আমাদের মাঝে নেই। আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি রয়েছে, আমরা সবাইকে নিয়ে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা করতে পারবো। আর যারা যে দাবি করুক না কেন, সরকার যখন তার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তখন কিন্তু দেখবেন সমস্ত দাবি গিয়ে একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে, তা হচ্ছে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা সেদিকেই তাকিয়ে আছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে দেশনায়ক তারেক রহমান 2023 সালের আপনি জানেন যে আমরা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, বাংলাদেশের রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য আমরা কিন্তু 31 দফা ঘোষণা করেছি। কিন্তু প্রধান উপদেষ্টাকে আমি চাই না বিতর্কিত করতে। তিনি চাইবেন তার সরকার এবং তার যে অন্তর্বর্তীকালীন যেই সরকার, তারা এদেশের মানুষের জন্য একটা স্থাপন করবেন বলেই আমরা মনে করি, আমরা এটাই ধরে নিয়েছি। এই জন্য তিনি এনসিপি কে বিশেষ কোন সুবিধা দেবেন
তিনি আমাদের সবাইকে একভাবে দেখবেন, বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি, এনসিপি। আর একটা কথা আমি আপনাকে বলি, আপনি বা আমরা কেউ মনে করি না যে এনসিপি কে ছোট করার জন্য নিবন্ধন হয়নি, তারা একটা প্রক্রিয়ার ভিতরে আছে। এনসিপি যারা করছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি করছে বলেই আজকে তারা রাজনীতি করতে পারছে। তো যার কারণে রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, এনসিপি তারা করতেছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নতুন রাজনীতিতে আসছেন, আপনারা যারা এখানে প্রবীণ রাজনীতিবিদ আছেন, বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, কথা বলেন। তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা ঠিকানা। এবং বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনও কিন্তু আমরা দেখেছি জিয়া পরিবারের উপর আঘাত এসেছে এবং সম্ভাবনায় জিয়া পরিবার এগিয়ে এসেছে। আমরা মনে করি যে বাংলাদেশের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির মাঝে ফাটল জড়ানোর জন্য যে অপচেষ্টা চলছে, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে অনলাইনে, অফলাইনে সব জায়গাতে আমাদেরকে বিচরণ করতে হবে। আপনি দেখেছেন যে আজকে দেশে বিদেশে বসে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। কোন দলে চাঁদাবাজি হয় নাই আমরা বলতে চাই? আজকে 17 বছরে যেই নেতা কর্মীরা মায়ের জানাজায়, বাপুর জানাজায় যেতে পারে নাই, যেই সমস্ত নেতা কর্মীরা ছেলে সন্তান নিয়ে বসবাস করতে পারে নাই, আজকে তাদেরকে মিথ্যা প্রপাগান্ডা করে তাদেরকে চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে। আমরা মনে করি এটা বিএনপি যে ক্ষমতায়নের দিকে এগিয়ে যাচ্ছে, এজন্য এগুলো প্রপাগান্ডা হিসাবে আমি মনে করি। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি আবার একটু আসবো আপনার কাছে। আমি আপনার কাছে যেতে চাইবো যে সেটা হচ্ছে, প্রথম যে ইস্যুটা দিয়ে শুরু করেছে আপনাদের এখানে, আমরা গতকাল দেখেন চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র এখনো চলছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সেটা থামানোর প্রয়োজন। এই জন্যই মানুষ আত্মবিশ্বাসী হতে পারছে না। আপনারা কেন্দ্র থেকে কি দেখছেন? আপনারা যে ডেডিকেটলি ভোটের জন্য বলছেন সামনে, এই যে এনসিপির কথা বলছিলেন ইরান ভাই, তারা বলেন 111 এর পর ধুম চলছে। আপনারা ফিল্ডে কি দেখছেন প্রফেসর আমিনুল ইসলাম? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে। আমি তো রাজনৈতিক মাঠে এবং নির্বাচনের মাঠে দিনরাত আমি কাজ করছি, মানুষের মাঝে মিশছি। এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন এখানে, আমাদের এখানে ওই প্রার্থী কিন্তু উনিও নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে বেশ কিছুদিন আগে থেকেই জামাতে ইসলামের প্রার্থী তো ঘোষণা হয়েছে অনেক আগে, তারপর থেকে ওনারা কিন্তু ভোটের মাঠে বিচরণ করছেন। এবং আমার সঙ্গে তো দেখা হয়, প্রতিদিনই মোটামুটি দেখা হয় কোনো না কোনো ইতে। তখন কথা হয় যে ওনারা ওই মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, যেটা ইরান ভাই বললেন, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি লন্ডনে যে মিটিং করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে, সেই মিটিং এর পর কিন্তু যে ধোঁয়াশা ছিল একটু, সেই ধোঁয়াশা কিন্তু কেটে গেছে। এবং এরপরে আবারও মাঝখানে উনি বলেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু উনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব সব বাহিনীকে বলে দিয়েছেন যে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। এরপর 5 তারিখে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি বললেন যে মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। উনি কিন্তু বারবার এই কথাটাই বলছেন। এবং আগেও এই যে আমাদের যে দলের শীর্ষ নেতারা, তারপর যে ইরান ভাই বললেন, ওনাদের সঙ্গে তো সরাসরি মিটিং হয়েছে, তখনও তো উনি বারংবার বলেছেন যে আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। উনি কিন্তু ওনার সেই কথা মতো যেভাবে উনি এগোচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন, তাতে কিন্তু আমরা এবং জনগণ একদম স্পষ্টভাবেই ধরে নিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এবং তার জন্য নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের কাছে উনি যে চিঠি দিয়েছেন, এটা থেকে আরো স্পষ্ট হয়ে গেছে। তো যারা ওই পিআর পদ্ধতি বা অন্যান্য দাবি দাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন,
আমাদের নতুন রাজনৈতিক দল তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আপনারা এসেছেন, ওয়েলকাম, আমরা ওয়েলকাম জানাই। আপনারা রাজনীতি করবেন মানুষের জন্য, দেশের জন্য। আমরাও একই উদ্দেশ্য নিয়েই আমরা রাজনীতি করি, মানুষের এবং দেশের সেবা করার জন্য, দেশকে উন্নয়নের জন্য। এই যে ফ্যাসিবাদ যাতে কখনো আর না আসে সেটার জন্য। জি তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এক। আমাদের জনাব তারেক রহমান গতকালই বলেছেন যে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই যে আমাদের সংস্কারের কথা যেটা বলছেন, এই সংস্কারটা তো আমাদের ৩১ দফা সংস্কারের মধ্যে আমাদের, এটা শুধু বিএনপির সংস্কার যে ৩১ দফা, আচ্ছা শুধু বিএনপির না, অপর আমাদের অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েই কিন্তু প্রথমে ২৭ দফা করা হয়েছে। জি তারপরে সেটা জি পরিবর্তন করে ৩১ দফা হয়েছে। তো এই ৩১ দফা তো হচ্ছে শুধু আমাদের বিএনপির না, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বারংবার বলছেন উনি ওনার বক্তব্যে, এবং আমাদের সঙ্গে যখন বিভিন্ন সময়ে কথা বলেন উনি, বিভিন্ন মিটিং এ, তখন কিন্তু উনি দৃঢ় প্রতিজ্ঞ যে ৩১ দফা উনি পর্যায়ক্রমে অবশ্যই বাস্তবায়ন করবে। এটা শুধু জি দফা দিলাম আর ওখান থেকে আহ, করব কি করব না, এখান থেকে পরবর্তীতে সেটা হবে, উনি কিন্তু সেটা না। উনি দফা দিয়েছেন, এটা বাস্তবায়ন করবেন, একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং সবাইকে সাথে নিয়ে, একসাথে, একাই না, শুধু বিএনপি একাই যে করবে তা না। তো এই জি বাস্তবায়ন যে করবে, এটা কে করবে? এটা তো একটা আমাদের যে দীর্ঘ, এই যে কত বছর থেকে, ১৭ বছর থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই যে ইরান ভাই ওনার দল এবং অপর আরো যারা আছেন আমাদের জোটের, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই তো একসঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি। জি উদ্দেশ্য কিন্তু একটি মাত্র ছিল শেষ পর্যন্ত, সেটা হচ্ছে জি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা আহ, একটা নির্বাচন হবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং আহ, সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন, যেখানে জি কোনো বাধা থাকবে না, ভোটাররা নিরাপদে নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং সেই জি ভোটের মাধ্যমে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে, এবং সেই ভোটের তাদের মতামত ভোটের ফলাফলে প্রকাশিত হবে। প্রকৃতপক্ষে কোনো এখানে ছলচাতুরি হবে না, কোনো মিডিয়া কু হবে না, যেভাবে ভোটাররা ভোট দেবেন তারই প্রতিফলন ঘটবে ভোটের আহ, ফলাফলে। তো এটাই তো আমাদের চাওয়া ছিল। তো সেই জি চাওয়াটা এখন পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। আহ, আমার মনে হয়, আমার বিশ্বাস থেকে বলছি যে আমাদের অপর যারা আছেন তারাও কিন্তু মাঠে বলে বেড়াচ্ছেন, ওনারাও বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। তো জি ওখানে হয়তো ওনারা কোনো একটু কৌশলগত কারণে এই কথাগুলো বলছেন কিনা আমি জানি না। এর আগেও কিন্তু আমাদের এরকম বলেছিলেন, এক- একবার এক এক কথা আমরা শুনেছি, যে কখনো বলেছেন পরে, কখনো বলেছেন আগে, কখনো বলেছেন ওই সময়ই হবে, এরকম কথা শুনেছি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি যে তারিখ ঘোষণা করেছেন, যে রোড ম্যাপ, যে মধ্য ফেব্রুয়ারিতে, এই লক্ষ্য নিয়ে কিন্তু ওনারাও কাজ করছেন। এখন মাঝখানে অন্য কি হয়তো প্রেসার দেওয়ার জন্য বা কিসের জন্য বলছেন আমি জানি না। এর মধ্যে আবার আম, জামাতের এক নেতা বলেছেন এই মানে খুব কয়েকদিনের মধ্যে, যে একটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। আমি আশ্চর্য হয়ে গেছি ওটা। আমি আসলে দেখতে পারি না, মাঝে মাঝে হঠাৎ করে একটু অনলাইনে দেখি যে বাংলাদেশের যত ভোটার আছে প্রত্যেকটা ভোটারের জন্য যদি একজন করে পুলিশ নিয়োগ করা হয়, তারপরেও নাকি নির্বাচন সুষ্ঠু হবে না। এটা কি বাস্তবসম্মত কথা ভাই বলেন? এগুলো কেন যে বলছে আমি আমার বুঝে তো আসছে না। ওনাদের ভয়টা তবে তো হলো, যেমন আপনার উত্তরবঙ্গে একটা থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠলো বিএনপি নেতাদের বিরুদ্ধে, বা হাবিবুর রহমান সাহেব উনি বললেন যে ভোট কেন্দ্র থেকে জামাতকে ভোট দিলে সুস্থ ফেরা যাবে না, এগুলা থেকে জামাতের তো এই আতঙ্ক তৈরি হতেই পারে। ভাই, এগুলো আতঙ্ক, এগুলো তো একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি একটা উদাহরণ দেই এই প্রসঙ্গে। হাবিব ভাই কি বলেছেন বা হয়েছে, এটা আমি আমি পূর্ণ বক্তব্যটা শুনিনি, খণ্ডিত একটু এই ওইটুকু অংশ।
আমার মনে আছে আমাদের নেত্রী একটা কথা বলেছিলেন, অনেক বছর আগের কথা, যে এই কাজ করতে গেলে আমাদের ছেলেরা একটা, যেমন আমি বলি, আমি যদি বলি যে আমার পরিবারের লোকজন একটা ভালো কাজ, ধরেন আমার গ্রামে একটা ভালো কাজ করতে যে যদি কোনো অসৎ লোক, অসাধু লোককে যদি একটু শায়েস্তাও করতে হয়, তবুও আমরা সেটা সমর্থন করব, কিন্তু ওই অসাধু লোকের কাজকে আমরা সমর্থন করব না। যে মানে সৎ পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তাকেই আমরা সমর্থন করব। আগে পিছিয়ে সব কথা বাদ দিয়ে শুধুমাত্র কোট করা হলো যে যদি এটাতে আমার আমার পরিবারের সদস্যরা এটাতে সমর্থন করে, ওই অসাধু লোককে একটু দুষ্ট লোককে একটু দমন করার জন্য, তাহলে আমি এটাকে সমর্থন করি। শুধু এইটুকু কোট করলো, তাহলে কি হলো? আগে পিছে কিছু বোঝা নাই। তো হাবিব ভাই কি বলেছেন আমি জানি না। ওনার আগে পিছে আপনি ভালো করে শুনবেন। হাবিব ভাইয়ের মতো একজন বিজ্ঞ লোক এরকম কোন একটা কথা প্রসঙ্গে হয়তো বক্তব্য, দীর্ঘ একটা বক্তব্য আছে, তার মধ্যে এরকম একটা প্রসঙ্গ এসেছে, আমার বিশ্বাস আর কি। তো আচ্ছা, এখানে ওইটা নিয়ে আমি আসলে আপনার কথা তো শুনি। ভোটের ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে চাই ভাই, যে এবারের মানুষ তৈরি হয়েছে, দীর্ঘ বছর থেকে ভোটাররা ভোট দিতে পারেন নাই। এবার কিন্তু গ্রামগঞ্জে আমি প্রতিদিন, আপনাকে আমি বলে রাখি যে আমি আহ, দুটো তিনটে জায়গায় আমি কখনো করি না। যেমন জানাজা, আমি জানাজায় গেলে সব সে মানে ধর্ম, মানে সকল উম, দলের লোক, ওখানে সাধারণ লোক অংশগ্রহণ করে। আমি একদিনে গত দুদিন আগে আমি 8টি জানাজায় শরিক হয়েছি। আজকেও 2টি হয়েছে, 5টা, 4টা, 3টা এরকম হচ্ছে। এই জানাজায় গেলে কিন্তু সর্বস্তরের লোকের সাথে আপনার দেখা হবে, কথোপকথন হবে ওর ফাঁকেই। তো মানুষ কিন্তু এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। সবাই এখন ভোটের ওই ট্রেনে, এটা ভোটের ট্রেনে অলরেডি উঠে গেছে, ট্রেন দ্রুত বেগে ছুটছে। এই ট্রেন থামানোর আর কোনো সুযোগ নাই। ট্রেন থামবে ভোট শেষ করে, তারপরে মধ্য ফেব্রুয়ারিতে ভোটের যেদিন হবে। এটাই আমাদের জনগণ এটাই ধরেই নিয়েছে এবং বিশ্বাস করে যে ভোট তারিখ কবে, তারিখ কবে, কে কে প্রার্থী হচ্ছেন, ওনাদের চিন্তা এখন এটা। ভোট হবে না এরকম কোনো সংশয় সাধারণ জনগণের মধ্যে আমি একেবারেই দেখতে পাই না, কেউ এটা বিশ্বাস করছেন না। শুধু ওকে, মাঝে মাঝে জিজ্ঞেস করেন আমি ভাই, জি। আমরা আমাদের সব অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 25 মিনিট আপনার মূল্যবান সময় দিয়েছেন। এই সময়ে আমি আরেকটা প্রসঙ্গ দিয়ে আপনাদের দুইজনের একটু অভিমত, এইটা আমি চেষ্টা করবো সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে কথাটা তোলার জন্য। আমরা ধরেন আমি জনগণের পার্ট, আমি জনগণ, আমরা রাজনীতি তো করি না, যাই হোক। আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগ আসলে মানুষজন বলে আওয়ামী লীগ আসতে পারে, আসলেও কেউ যদি বলে যে আসলে আবার কি ওই কত কত উদাহরণ, আবার এরকম হবে, আবার সেরকম হবে, আবার আয়নার ভয়, আবার এটা সেটা। আওয়ামী লীগ খারাপ, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি খারাপ, মানে কথা যখন বলে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধী, তারপরে এই সরকারের মধ্যে ফেসিস্টটা চলে না, তাহলে কি আমরা জনগণই মানে কথাটার প্রেক্ষাপটটা দেখেন। এখন এরকম একটা বিষয় অনেকে তোলার চেষ্টা করেন যে 111 এর মতো আবার একটা গভর্নমেন্ট, যে যেহেতু বিএনপি কে আমরা আগে দেখছি, আওয়ামী লীগকে আগে দেখছি, শাসন তো দেখছি, দেখি নাই তা এই দুই দলের শাসন দেখছি, দুই দলের শাসনে পূর্ণ সন্তুষ্ট জনগণ কখনো হয়নি, বরঞ্চ ত্যাক্ত বিরক্ত হয়েছে। তাদের এক্সিট গুলো সবসময় আনন্দদায়ক হয়নি। জি, তাহলে কি বলেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে তাইলে কি এই যে মাঝে মধ্যে বলে যে 111 আসতে পারে, যেমন সেদিন মাহফুজ সাহেব বললেন উপদেষ্টা যে আবার 111 পদধ্বনি, এইটা কেন উঠছে কথাটা? আমি দুজনের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ। আসলে হয়েছে কি, আমাদের ওই যে আমাদের বরিশালে একটা কথা আছে যে যার কোনো স্বজন যদি কুমিরে খায় তাহলে ঢেকি দেখলেও নাকি ভয় পায়। তো এখন যে বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আমাদের 2007 সালের 22শে জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল এবং ওই নির্বাচনে বিএনপি এবং জামাতের অসংখ্য ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এরপরে কিন্তু আর নির্বাচন কিন্তু ভালো একটা জনগণ ভোট দেওয়ার মতো নির্বাচন আর হয়নি। 8 সালের যে নির্বাচন হয়েছে,
আপনারা জানেন যে সেই নির্বাচন ছিল একটা পাতানো নির্বাচন, এবং মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের একটা সাজানো গুছানো, সে তার আন্দোলনের ফসল খুনি হাসিনাকে তারা ক্ষমতায় নিয়েছে একটা পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে। এরপরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনই কিন্তু শেখ হাসিনা তার নতুন একটা ফ্রেমে একবার এক একটা কৌশলে তিনি নির্বাচনগুলোকে করে নিয়েছেন। যার কারণে আমাদের এই যে আহ, আমাদের ভিতরে যে কলহ, আমি বলবো 5 তারিখের আগে কিন্তু আমরা সবাই এক ছিলাম। আমরা হাসিনার প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, বাকশালের প্রশ্নে, আওয়ামী জুলুমতন্ত্রের প্রশ্নে কিন্তু আমরা সবাই এক এবং অভিন্ন ছিলাম, একই কণ্ঠে কথা বলেছি, একই সুরে কথা বলেছি। কিন্তু 5 তারিখের পরে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যেভাবে বিভাজন, বিভক্তি এবং নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি, কামড়াকামড়ি বলবো আমি, এগুলো আসলেই একটা অস্বস্তিকর একটা অবস্থা থেকে আমরা যাচ্ছি। এটা কোনোভাবেই কাম্য না। এবং আমি মনে করি যে এইভাবে যদি চলতে থাকে, আগামী নির্বাচনকে সামনে নিয়ে প্রতিদ্বন্দ্বী হবে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হবে, তবে আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। আমাদের শত্রু হচ্ছে দুটা, একটা হচ্ছে আধিপত্যবাদী ভারত, আর একটা হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এই দুইটার প্রশ্নে আমাদের কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনের পদ্ধতি এটা সংবিধানের মধ্যেই তো আছে, এটা নিয়ে তো আমাদের বাড়াবাড়ির কিছু নেই। সংবিধানে রয়েছে যে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারপরে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। এই প্রত্যক্ষ ভোট মানে তো এখন যে বিরাজমান যে ভোট আছে, যার কারণে এই ভোটের পদ্ধতি নিয়ে আমরা আগামী নির্বাচনে যারা ক্ষমতায় যাবেন, আপনারা সেখানে গিয়ে সংসদে গিয়ে তারপরে ডিসাইড করবেন যে আপনারা কোন পদ্ধতি পরবর্তী নির্বাচন আপনারা চান। এই নির্বাচনটাকে বাদ দেন আল্লাহর রাস্তে। কারণ এই যে কথাগুলো যে আসছে, আমি বলছি যে অন-11-এর কথা যে আসছে বা একটা অশুভ শক্তির কথা আসছে, যে এই কথাগুলো তো কোনো গণতান্ত্রিক শক্তির মুখ থেকে আসার কোনো সুযোগ নাই। কারণ আমরা কিন্তু দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করেছি, গুম খুন আয়নাগর, আমাদের কিন্তু এই জাতীয় নির্বাচনের জন্য, আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিন্তু আমরা এগুলো করেছি। আজকে যারা বলতে চায় যে শহীদদেরকে ফেরত দিতে হবে, এই সংস্কার না হলে, ওই সংস্কার না হলে, তার কাছে প্রশ্ন যে কোন শহীদ এই দাবি করে গেছে, ওই দাবিটা আমরা জানতে চাই। আজকে তারা নিত্য নতুন দাবি তৈরি করবে আর বাংলাদেশকে একটা বিপজ্জনক জায়গায় ফেলে দেবে। এভাবে যদি ফ্যাসিবাদ ফিরে আসে, এর দায় তো তারাও কোনোভাবে এড়াতে পারবে না। যার কারণে বলবো অনেক হয়েছে। আমরা দীর্ঘ 17 বছরের যে লড়াইয়ের যে ফলাফল আমরা যেন ঘরে তুলতে পারি, এটা জানি কোনো অপশক্তি জানি ঘায়েল না করতে পারে। আমাদের কিন্তু এমনি কিন্তু ভূতের পিছনে পায়ের মতো অবস্থা। আমরা সেই 2006 সালে একটা সুন্দর যদি একটা সরকারের পরিবর্তন হতো, নির্বাচন যদি সুন্দর হতো, আমরা সেদিন কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির বাড়ির গ্যাস, বিদ্যুৎ, পানি, বাজার সব বন্ধ করে দিয়েছিলাম। তো যার কারণে আমাদের মনে হয় আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া দরকার। এবং এই সমস্ত কথা যারা অন-11-এর কথা বলবে, তারা বুঝতে হবে যে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি তারা না, তাদের উদ্দেশ্য ভিন্ন রয়েছে। আজকে যারা যখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বস্তরে সমস্ত জায়গাতে যখন গণতন্ত্রের শুভতাস চলছে, যখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে কাকে ভোট দেবে, তার সুচিন্তিত রায় কোন প্রার্থীর পক্ষে দেবে, কোন মার্কায় দিবে, এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে ফেলেছে, এই সময় নির্বাচন নিয়ে উল্টোপাল্টা বয়ান, এগুলো আমাদের গণতন্ত্রের জন্য না, এটা এই দেশের মানুষের জন্য না, এটা অন্য কাউকে খুশি করার জন্য একটা প্রোপাগান্ডা হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, জনাব আমিনুল ইসলাম। আমি এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই, একটু যোগ করবো। দেখেন, আকস্মিকভাবে আমরা একটা আলোচনা আজকে করছি যে 1-11-এর আগে আমেরিকান এমবেসি, তৎকালীন আমেরিকান যে অ্যাম্বাসেডার, তার খুব ছোট দৌড়াদৌড়ি ছোটাছুটি ছিল। এখন হঠাৎ করে আবার যেন সেরকম একটা ছোটাছুটি, এর মধ্যে দিয়ে উপদেষ্টা মাহফুজুর বলছেন যে 1-11-এর পদধ্বনি। কিভাবে দেখছেন বিএনপির একজন মাঠ পর্যায়ের একটিভ নেতা হিসেবে এটা অত্যন্ত দুঃখজনক ভাই, অত্যন্ত দুঃখজনক। এইরকম একটা অবস্থায় যদি কেউ আমরা চিন্তা করি, এত বড় একটা আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, এত প্রাণ হানি,
গুম, খুন, অত্যাচার, নির্যাতন কে না ভোগ করেছি আমরা। এই কত বছর, এই যে 17-18 বছর থেকে আপনি পূর্ণিয়া ভাই, আমি সরাসরি আপনার সঙ্গে আমরা আহ, একসঙ্গে কাজ করেছি, দেখেছি আপনি সাংবাদিকতা করছেন, আমিও আমাদের বিএনপির বিভিন্ন ব্রিজে যেগুলো যে প্রোগ্রাম গুলো হতো, আমি আমার মোবাইল থেকে সেগুলো থ্রো করেছি। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় অফিসে এতে অফিস থেকে যখন হলো ইন্টারনেটের মাধ্যমে যাওয়া, তার আগ পর্যন্ত কিন্তু এই 16, 17 সাল, 18 সাল পর্যন্ত আমি এটা করেছি। তো দেখেছেন এত এত খুন, আমি মনে করি একটা নিরীহ লোক, আমি 8 বার জেলে গেলাম, হাত ভাঙলো, পা ভাঙলো আমার, এতগুলো মামলা, 16, 17, 27টা মামলা, আমি চাকরি হারালাম, কলেজের চাকরি কি কারণে হারালাম আমি জানি না। তো এত ত্যাগ আমার মতো একজন মানুষের, আর আমার চেয়ে বড় বড় যাদের ত্যাগ, 500 মামলা, 400 মামলা, এই ত্যাগগুলো কি বৃথা যাবে ভাই? এই যে যে দল বলছেন আজকে, সেই দলের কতগুলো নেতাকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিল। এটা কিভাবে ঝুলিয়ে দিল? আমাদের সঙ্গে তো কথা হয়েছে, আমাদের সঙ্গে তো কথা হয় মাঠে, ওই দলের নেতৃবৃন্দের সাথেও আমাদের যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ আছে, ভালো সম্পর্ক। জামাতে ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, আমার সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই। ওনারাও তো ওনাদের ভুলের কথা স্বীকার করে, যে আমাদের ভুলের জন্যই আজকে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদীতে রূপ নিয়েছে। আমি এখানে একটা প্রশ্ন করি আপনার মাধ্যমে সবার উদ্দেশ্যে, 5 তারিখের আগে এই ফ্যাসিবাদী সরকার, তারা যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যে দাবি, এই দাবিটা মেনে নিয়ে যদি একটা জাতীয় সংসদ নির্বাচন দিত, তাহলে কোন দল কি বলতো যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না? সবাই আমরা মিলিত হয়ে নিরপেক্ষ একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের পরিবেশ যখন এখন তৈরি হয়েছে, এটাকে এখন যখন বিতর্কিত করা হচ্ছে, বা ওই যে 111-এর শক্তি, আর এখানে বুঝতে হবে যে তাদের মনে হয় আল্লাহ পাক তাদের বুঝ দান করুক, যে ওই রকম চিন্তাধারা থেকে তারা বেরিয়ে আসুক, আবার কোনো বড় ধরনের আর একটা বিপর্যয়ের কিনা। তবে আমি বিশ্বাস করতে চাই ভাই, যে যারা এরকম ভাবে মরিয়া হয়ে ফিল্ডে কাজ করছে এবং তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে তারা প্রকাশ করছে যে আমরাই ক্ষমতায় যাব, ওয়েলকাম। আমরা তো সেটাই চাচ্ছি, যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটাররা যে দলকে সাপোর্ট করবে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন, তারাই রাষ্ট্র পরিচালনা করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন, এই যে চাঁদাবাজির অভিযোগ, বিভিন্ন অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কত জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর কখনো ফিরে আসবে না। এই এই একটা পয়েন্টে আমাদের সবার এক হওয়া উচিত। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গতকাল চালিত বক্তব্যে বলেছেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা একসঙ্গে হয়ে কাজ করতে চাই। আমরা সেটাই বলি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাঠের যে ওয়ার্ক চলছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পূর্ণিয়া ভাই, যে ওনারাও কোন একটা কৌশলগত কারণে হয়তো এরকম দাবি উত্থাপন করছেন বা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাওয়া, কিন্তু নির্বাচনের তফসিল যখন ঘোষণা হবে, একটা এগুলো দাবি আর থাকবে না ইনশাল্লাহ, ভোটের জন্য সবাই নেমে পড়বে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আমিনুল ইসলাম, এবং অনেক ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইনাম। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে। নিশ্চয়ই আবার দেখা হবে, আবার কথা হবে, এবং রাজনীতি ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।